হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের জন্য পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের মেজর 2 এর যে আলোচনার বিষয়টা আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য, সেটা হলো ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা। তো এই সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য কী থাকবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা আমাদের এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। আর এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা স্পেশাল অফার চলছে, যেটা হলো শুধুমাত্র ₹99 আমাদের এখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমরা পেয়ে যাবে মাইনর বা মেজর যে কোনো কোর্স পারচেসে 50% অফ। ঠিক আছে, তো এই সুযোগটা উপভোগ করার জন্য আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে, তোমরা সেই নাম্বারে কিন্তু এখনই যোগাযোগ করে নিতে পারবে। আচ্ছা, তো চলো যে মেন টপিকটা রয়েছে সেটা ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনার তাৎপর্য সেটা আলোচনা করা যায়। আচ্ছা, তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি হলো সমগ্র সংবিধানের সারসংক্ষেপ। তো ভারতীয় সংবিধান সমস্ত সংবিধানটাকে সারসংক্ষেপে, ঠিক আছে, ছোট করে যেটা লেখা হয়েছে সেটাকেই কিন্তু আমরা প্রস্তাবনা বলে থাকি। দর্পণ এবং চাবিকাঠি, তো পুরো সংবিধানের সারসংক্ষেপ, পুরো সংবিধানের দর্পণ বা আয়না হিসেবে বা সেই পুরো সংবিধানটার চাবিকাঠি হিসেবে আমরা এই প্রস্তাবনাটিকে দেখে থাকি। এটি কেবল একটি আনুষ্ঠানিক ঘোষণা নয়, বরং এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক, সামাজিক এবং আইনি তাৎপর্য। ঠিক আছে, তো রাজনৈতিক, সাংবিধানিক, সামাজিক এবং আইনি তাৎপর্য কিন্তু এর পিছনে রয়েছে। এটা কিন্তু শুধুমাত্র কোনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা নয়। আচ্ছা, তো মূল তাৎপর্যগুলো কি রয়েছে দেখো। তো সংবিধানের উৎস নির্দেশক, ঠিক আছে, তো সংবিধানের উৎস, কোথা থেকে এই সংবিধান সৃষ্টি করা হয়েছে তার নির্দেশক হিসেবে আমরা এই প্রস্তাবনাটিকে দেখে থাকি। আচ্ছা, প্রস্তাবনার শুরুতেই বলা হয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, মানে আমরা ভারতীয় নাগরিক। ঠিক আছে, তো আমরা ভারতের নাগরিক বা জনগণ। এর তাৎপর্য হলো ভারতীয় সংবিধান কোনো বিদেশি শক্তি বা কোনো নির্দিষ্ট গোষ্ঠী তৈরি করেনি। তো ভারতীয় সংবিধান দ্বারা কোনো বিদেশি শক্তিকেও এখানে গঠন করা হয়নি বা অন্য কোনো গোষ্ঠীকে এখানে তৈরি করা হয়নি। এখানে শুধুমাত্র তৈরি করা হয়েছে ভারতীয় জনগণ বা ভারতীয় নাগরিক তৈরি করা হয়েছে। ভারতের জনগণই হলো সমস্ত ক্ষমতার উৎস এবং এই সংবিধানের প্রধান চালিকা শক্তি। তো আমাদের ভারতীয় যে সংবিধান, এই সংবিধানের প্রধান চালিকা শক্তি হিসেবে আমরা কিন্তু ভারতের জনগণকেই চিনে থাকি বা জেনে থাকি। ঠিক আছে, এবং ভারতীয় সংবিধানের সমস্ত যে ক্ষমতা, এই সমস্ত ক্ষমতার উৎস থাকবে হলো ভারতীয় জনগণকেই ধরা হয়ে থাকে। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে সেটা হলো ভারতীয় রাষ্ট্রের প্রকৃতি ঘোষণা। তো ভারতীয় সংবিধান যে প্রস্তাবনা, এই প্রস্তাবনার মধ্যে দিয়ে ভারতীয় যে রাষ্ট্র, এর প্রকৃতিও কিন্তু আমরা অনেকটা এর রূপ পেয়ে থাকি। প্রস্তাবনাটি স্পষ্ট করে দেয় যে স্বাধীন ভারত রাষ্ট্রের চরিত্র কেমন হবে। তো স্বাধীন ভারতে কোনো রাষ্ট্রের চরিত্র কেমন হবে সমস্ত কিছু কিন্তু প্রস্তাবনায় এখানে বলে দেওয়া হয়েছে। ভারতকে একটি সার্বভৌমত্ব, সামাজিক, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক এবং সাধারণতন্ত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো ভারতের সার্বজনিক চিত্র কেমন হবে, রাষ্ট্রের চরিত্র কেমন হবে, তো এই চরিত্র কিন্তু এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে। সার্বভৌম, সামাজিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং সাধারণতন্ত্র হিসেবে কিন্তু একটা চরিত্র এখানে সৃষ্টি করে দেওয়া হয়েছে। তো
তো সার্বভৌমত্ব বলতে ভারত আভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে স্বাধীন, মানে ভারতের যে সার্বভৌম ক্ষমতা আছে এখানে এই সার্বভৌম ক্ষমতাটাকে ভারতের ভেতরেও থাকা অন্য কোনো শক্তি কিন্তু কখনোই তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, বা ভারতের বাইরে যদি কোনো বিদেশি শক্তি ভারতকে নিয়ন্ত্রণ করতে চায় তাহলে তারাও কিন্তু ভারতকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তো এটাকেই আমরা বলবো সার্বভৌমত্ব ক্ষমতা। নেক্সট রয়েছে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ। 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে এই দুটি শব্দকে এখানে যুক্ত করা হয়েছে এবং ভারতের সামাজিক সাম্য এবং সর্বধর্ম সমন্বয় আদর্শকে আরো সুদৃঢ় করে এখানে তোলা হয়েছে। মানে ভারতে বসবাসকারী সমস্ত জনগণ তারা নিজের ইচ্ছামতো যে কোনো ধর্ম পালন করতে পারবে, এটা কিন্তু এখানে বলা হয়েছে। এটা 1976 সালের যে 42তম সংবিধান সংশোধনী হয়েছিল সেখানে এই যে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই দুটো শব্দ কিন্তু যুক্ত করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট রয়েছে সংবিধানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। কি আছে, সংবিধানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ কিন্তু এখান থেকে যে আমাদের প্রস্তাবনা রয়েছে এখান থেকে আমরা বুঝতে পারি। যেমন প্রস্তাবনায় ভারতের নাগরিকদের জন্য 4টি মূল লক্ষ্য নিশ্চিত করে এখানে বলা হয়েছে। তো প্রস্তাবনার মধ্যেই 4টি মূল উদ্দেশ্য বা লক্ষ্য প্রস্তাবনার মধ্যেই বলা হয়েছে। তো এর মধ্যে প্রথমটা হলো কি, ন্যায় বিচার, যে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক, সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে বা রাজনৈতিক দিক থেকে যেন সবাই একইভাবে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে বা ন্যায় পেয়ে থাকে, সে তার কথা এখানে ন্যায় বিচার বা জাস্টিসের মাধ্যমে বলা হয়েছে। নেক্সট হলো স্বাধীনতা। স্বাধীনতার মানে হলো এখানে ধর্ম প্রচারের স্বাধীনতা, নিজের ইচ্ছা পূরণের স্বাধীনতা, আন্দোলন যে কোনো ধরনের মিটিং মিছিল করার স্বাধীনতা। ঠিক আছে, তাই যে চিন্তা প্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা, এখানে ভারতীয় জনগণকে কিন্তু এই সমস্ত স্বাধীনতা এখানে প্রস্তাবনার মাধ্যমেই সুস্পষ্ট করে বলা হয়েছে। নেক্সট হলো সাম্য বা ইকুয়ালিটি, যেমন সমান মর্যাদা এবং সমান সুযোগ। ভারতে সমস্ত জনগণ সে যতই উচ্চবর্ণ বা নিম্নবর্ণের হোক না কেন সবাই যেন একই মর্যাদা পেয়ে থাকে আইনের কাছে এবং সবাই যেন একইভাবে সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারে বা সুযোগ সুবিধা পেতে পারে যে কোনো দিকে। বা যে ধরো সরকারি কাজের ক্ষেত্রেও একটা নিম্নবর্ণের মানুষের যতটা সুযোগ সুবিধা বা যতটা সুবিধা সে পেতে পারে বা যতটা সুযোগের সে অধিকারী, একটা উচ্চবর্ণের লোকও ঠিক একই সুযোগের অধিকারী। এমন না যে উচ্চবর্ণের লোককে বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে বা নিম্নবর্ণকে কম দেওয়া হবে, এমন কিছু নেই। ভারতের এখানে সাম্য বলতে এখানে বোঝানো হয়েছে যে কোনো ধরনের ব্যক্তি হোক না কেন তাদেরকে কিন্তু সমান মর্যাদা এবং সমান সুযোগ সুবিধা প্রদান করা হবে। নেক্সট রয়েছে ভ্রাতৃত্ববোধ। ব্যক্তির মর্যাদা এবং দেশের ঐক্য এবং সংহতি বজায় রাখার জন্য নাগরিকদের মধ্যে এই ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা হয়েছে। তো ব্যক্তিত্বের মর্যাদা, প্রত্যেক ব্যক্তির যেন মর্যাদা এবং দেশের মধ্যে যে ঐক্য রয়েছে, যে সৌভ্রাতৃত্ব একটা বোধ রয়েছে, সেটাকে বজায় রাখার জন্য এই যে ভ্রাতৃত্ববোধ যে কথাটা কিন্তু এখানে যুক্ত করা হয়েছে, যাতে হিন্দু মুসলিম নির্বিশেষে যত ধরনের ধর্মের লোকই ভারতে বসবাস করুক না কেন সবার মধ্যে যেন ঐক্য বজায় থাকে। ঠিক আছে, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। কাট হয়ে গেছে, লাস্টটা কেটে